প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমার লেকচার নম্বর 7। এটি এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উপরে লেকচারটি উপস্থাপন করছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লেকচারার অ্যাকাউন্টিং, বিএম কলেজ, বরিশাল। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? 7.5% কনভার্টিবল সাবঅর্ডিনেটেড ডিবেঞ্চার। ডিবেঞ্চার বা বন্ড একই কথা, মানে ঋণের দলিল। সাধারণত একটি ঋণের দলিল এরকম হয়ে থাকে, এখানে এটার ফেস ভ্যালু লেখা থাকে, এখানে একটি সিরিয়াল নম্বর থাকে। তো তাহলে এটি হচ্ছে একটি বন্ড, এটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি উৎস। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এর চ্যাপ্টার 5 এর একটি অংশ, বন্ড ভ্যালুয়েশন। তাহলে এই লেকচারটি শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটি হচ্ছে বন্ডের সংজ্ঞা বা বন্ড কাকে বলে সে সম্পর্কে জানতে পারবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বন্ড? বন্ডের উপার্জন হার নির্ণয়, অর্থাৎ একটি বন্ড থেকে কি পরিমাণে আয় হয় সেই আয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি শিখতে পারবে বা জানতে পারবে। আর বন্ড মূল্যায়ন বা বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, ভ্যালুয়েশন অফ বন্ড সম্পর্কে অবগত হতে পারবে। প্রথমে আমরা আসি বন্ডের সংজ্ঞা। বন্ড হচ্ছে একটি চুক্তি। সাধারণত এটি একটি আর্থিক দলিল হিসেবে ব্যবহৃত হয়, যেটি একটি লিখিত দলিল যা দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে বড় ধরনের প্রতিষ্ঠানসমূহ ব্যবহার করে থাকে। এই বন্ডের উপরে সাধারণত বন্ডের মূল্য, সুদের হার, সময় বা মেয়াদ এ সমস্ত বিষয় উল্লেখ করা হয়ে থাকে। এই বন্ডটি একটি ঋণের দলিল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা যদি বন্ডটিকে সংজ্ঞায়িত করি, এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার, তাহলে কর্পোরেশন অথবা সরকার উভয়ই এই বন্ড ব্যবহার করতে পারে। ঋণের পরিমাণ মানে কারা ব্যবহার করবে, কর্পোরেশন বা সরকার, এটা আমি আগেও দেখিয়েছিলাম। দেখো এখানে, এই যেমন এখানে এটা হচ্ছে ট্রেজারি বন্ড, যেটি সরকার কর্তৃক ব্যবহৃত হয়, আর এটি হচ্ছে ডিবেঞ্চার বন্ড, এটি কোম্পানি ব্যবহার করে। এই যে দেখা আছে ব্যাংক অফ নিউ ইয়র্ক কোম্পানি। তো সেই হিসাবে এখানে বলা আছে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার, যে কেউ, কর্পোরেশন হচ্ছে বড় প্রতিষ্ঠান বা কোম্পানি, ঋণের পরিমাণ, তাহলে কি কি উল্লেখ থাকবে বন্ডে? ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধ কাল এবং অন্যান্য শর্ত সম্বলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকে বন্ড বলে। তাহলে আমরা বন্ডের সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম যে এটি একটি ঋণের দলিল, যেটি কারা ব্যবহার করে? কর্পোরেশন বা সরকার। এবং এটিতে কি লেখা থাকে? ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্ত। একটি প্রামাণ্য সংজ্ঞা যেটি দিয়েছেন এলজি গিটম্যান, এলজে গিটম্যান। তিনি বলেছেন, a corporate bond is a debt instrument indicating that a corporation has borrowed a certain amount of money and promised to repay it in the future under clearly defined terms. তাহলে যদি আমরা এটাকে একটু মানে এই সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এ কর্পোরেট বন্ড ইজ আ ডেট। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ, এটা ওইখানে তোমরা প্রথমেই দেখেছিলা যে ডিবেঞ্চার লেখা রয়েছে, তার মানে ঋণের
ঋণপত্র। তাহলে কর্পোরেট বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র বা ঋণ। ঋণ ডেপ্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ঋণের ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার। ইন্ডিকেটিং দ্যাট, এটাতে এই নির্দেশ করা হয়ে থাকে যে এ কর্পোরেশন হ্যাজ বরোড এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, একটি প্রতিষ্ঠান যেটি একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ ঋণ করেছে, ধার করেছে, অ্যান্ড প্রমিস, এবং এটা প্রমিস করেছে বা অঙ্গীকার করেছে টু রিপে, এটাকে পরিশোধ করার যার অঙ্গীকারও করেছে এটা ইন দা ফিউচার, ভবিষ্যতে, আন্ডার ক্লিয়ারলি ডিফাইন্ড টার্মস, একটি পরিষ্কার সংজ্ঞায়িত শর্ত, অর্থাৎ নির্দিষ্ট শর্তের মধ্যে থেকে ভবিষ্যতে অর্থ পরিশোধ করার জন্য একটি কর্পোরেশন কিছু পরিমাণে অর্থ ধার গ্রহণ করেছে, এরকম একটি লিখিত কর্পোরেট মানে ঋণের দলিলকে বন্ড বলা হয়। তাহলে বন্ডের উপার্জন হার বা ক্যালকুলেশন অফ বন্ডস ইল্ড, এই বন্ডের উপার্জন হার নির্ণয়ের জন্য, মানে উপার্জন হার বলতে সাধারণত একটি বন্ড যদি কোনো ব্যক্তি ক্রয় করে কর্পোরেশন থেকে, তাহলে বন্ড মানে ওই কর্পোরেশনে তার বিনিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কর্পোরেশন তাকে কিছু পরিমাণে মুনাফা দিয়ে থাকে, যেটাকে বন্ডের থেকে ব্যক্তির উপার্জন বলা হয়ে থাকে। এই উপার্জন নির্ণয়ের জন্য মোট 4টি পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে yield to maturity বা YTM, yield to call বা YTC, CY বা current yield, capital gain বা CG। তাহলে একটি বন্ড থেকে যে পরিমাণে আয় হয় সেই আয়গুলোকে আমরা 4 ভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে YTM, yield to maturity, YTC, yield to call, CY, current yield, এবং ক্যাপিটাল গেইন বা সিজি। এবারে আমরা আসি তাহলে এই yield to maturity কিভাবে আমরা একটি বন্ড থেকে নির্ধারণ করব। yield to maturity বলতে বোঝায় এই যে একটি বন্ড তার সমগ্র সময়কালে যে অর্জন করে থাকে এবং মেয়াদ প্রতিতে যে লাভ পেয়ে থাকে সেই অর্থের বর্তমান মূল্যকে বা সেই অর্থের কে বিনিয়োজিত মূলধনের উপরে যদি আমরা হার নির্ধারণ করি তাহলে সেটাকে বলা হবে YTM বা yield to maturity বা মেয়াদ প্রতিতে উপার্জন হার। যেমন একটি বন্ড যদি আমরা ক্রয় করি তাহলে স্বাভাবিকভাবে প্রতি বছর সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাবে। আবার সেটি যদি আমরা মেয়াদ প্রতিতে ফেরত দেই সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস হতে পারে। তাহলে YTM বা yield to maturity হচ্ছে দুই ধরনের আয়ের সমষ্টি। একটি হচ্ছে ইন্টারেস্ট বা নিয়মিত আয়, রেভিনিউ আয়, আরেকটি হচ্ছে বিক্রয় করা বা ম্যাচুরিটি কালীন ফেরত দেওয়ার কারণে আয় অথবা ব্যয়, যেটাকে ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস বলা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এটা নির্ণয় করি যে ক্যাপিটাল লস, তাহলে প্রথমত ইন্টারেস্ট হচ্ছে প্রতি বছর পাওয়া যাবে, আর যেটা আরবি রিডিমেবল ভ্যালু থেকে যদি নেট সেল ভ্যালু বাদ দেওয়া হয়, বর্তমান মূল্য এই মূল্যে এটা ক্রয় করা হচ্ছে বা যেই মূল্যে এটা বিক্রি করা হচ্ছে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে যদি বেশি হয় সেটাকে ধরে 5 বছর পরে একটা এক্সাম্পল এই ধরে 5 বছর পরে পরে 500 টাকার একটি বন্ড 600 টাকায় ফেরত দেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে কত টাকা লাভ হবে? 100 টাকা লাভ হবে। তাহলে 100 টাকা 5 বছরে লাভ হলে প্রতি বছরে লাভ হয় কত? 20 টাকা। আর ওখান থেকে যদি প্রতি বছর 100 টাকা সুদ পাওয়া যায় তাহলে বছরে প্রকৃতপক্ষে লাভ হয় কত? 100 টাকা সুদ প্লাস বাৎসরিক ক্যাপিটাল গেইন পড়ে 20 টাকা। এবং এইটাকে যদি আমরা বিনিয়োজিত মূলধন মানে গড় মূলধনের উপরে হার নির্ণয় করি তাহলে সেটাকে বলা হবে YTM। এখানে YTM বলতে yield to maturity বোঝায়, NSB বা নেট সেল ভ্যালু বোঝায়। নেট সেল ভ্যালু এই জন্য বলা হয়েছে যে অনেক সময় বন্ড বিক্রি করার জন্য কিছু খরচা করতে হয়। যদি আমরা ধরি যে একটি বন্ড 1000 টাকায় বিক্রি করা হলো, কিন্তু যদি ব্যাংকে 10% কমিশন দিতে হয় তাহলে বিক্রয়কারী প্রতিষ্ঠান সেখান থেকে 1000 টাকা পাবে না, সেখান থেকে সে কত টাকা পাবে? 10% বাদ, অর্থাৎ 100 টাকা বাদ। তাহলে সে পাবে, সেল ভ্যালু পাবে 900 টাকা।
তাহলে সে বন্ডটা যদিও বিক্রি হয়েছে কত টাকায়, 1000 টাকায় সেল ভ্যালু, আর 100 টাকা তাকে যে দিতে হয়েছে সেটাকে বলা হয় ফ্লোটেশন কস্ট বা এফসি। তাহলে নেট সেল ভ্যালু হচ্ছে সেল ভ্যালু মাইনাস এফসি। যদি অঙ্কে বা যদি কোনো ফ্লোটেশন কস্ট না থাকে, অর্থাৎ বিক্রয় করতে যদি বন্ডের কোনো খরচা না হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেল ভ্যালুই হবে নেট সেল ভ্যালু। এখন আরবি, আরবি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু বা পরিশোধ্য মূল্য। স্বাভাবিকভাবে যদি অঙ্কে শেয়ারের বন্ডের পরিশোধ্য মূল্য দেয়া না থাকে, তাহলে ফেস ভ্যালু বা যেটা গায়ে লেখা মূল্য বন্ডের, সেটাই হবে রিডিমেবল ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু। তাহলে রিডিমেবল ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু একই কথা। সেল ভ্যালু হচ্ছে যে মূল্যে বিক্রি করা হচ্ছে, নেট সেল ভ্যালু হচ্ছে সেল ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে যেটা আসবে, আর এন হচ্ছে বছর মেয়াদটা যেটা লেখা থাকবে মেয়াদ বন্ডের গায়ে। আর এই যে রিডিমেবল ভ্যালু প্লাস সেল ভ্যালুর অর্ধেকই হবে অ্যাভারেজ, মানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যাকে বলা হয়। তাহলে সেটার উপরে আমরা যে হার নির্ধারণ করবো সেটাকে বলা হবে ওয়াইটিএম। একটা এক্সাম্পলের মাধ্যমে, মানে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো স্পষ্ট করার চেষ্টা করব। এখানে রিনা এন্টারপ্রাইজ বন্ডস কারেন্টলি সেল ফর টাকা 1150। তাহলে এই বন্ডটা বিক্রি হচ্ছে কত বর্তমানে? 1150 টাকায় সেল ভ্যালু, এবং হ্যাভ অ্যান 11% কুপন ইন্টারেস্ট রেট, যার সুদের হার কত? 11%। অ্যান্ড এ টাকা 1000 পার ভ্যালু। মনে রাখবে সবসময় ইন্টারেস্ট হবে পার ভ্যালুর উপরে, অর্থাৎ ফেস ভ্যালুর উপরে। তাহলে 15%, এই কুপন রেটের কাজই হচ্ছে ইন্টারেস্ট বের করা। তাহলে 1000-এর উপরে 11% বা 11% দিলে 110 টাকা আসে, এটাই ইন্টারেস্ট। মনে রাখবে এই অঙ্কে কুপন রেটের কাজই হচ্ছে ইন্টারেস্টটা বের করে দেওয়া, এবং সেটা হবে ফেস ভ্যালুর উপরে। এখন তাহলে আমরা ইন্টারেস্ট পেয়েছি 110 টাকা। এনএসবি, যেহেতু এই অঙ্কে কোনো ফ্লোটেশন কস্ট বা কোনো খরচা নেই, কমিশন নেই, সেজন্য এই 1150 টাকাই হচ্ছে সেল ভ্যালু, এবং সেটাই নেট সেল ভ্যালু 1150 টাকা। এবারে রিডিমেবল ভ্যালু, রিডিমেবল ভ্যালু সম্পর্কে ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড হ্যাভ 15 ইয়ার্স টু ম্যাচুরিটি। ম্যাচুরিটি ইয়ার্স হচ্ছে 15 বছর, তাহলে এন সমান 15। ক্যালকুলেট দ্য বন্ডস ইল্ড টু ম্যাচুরিটি, বন্ডটির ওয়াইটিএম বের করো। দেখো অঙ্কে কিন্তু কোথাও বন্ডের ম্যাচুরিটি ভ্যালু দেয়া নেই। যদি দেয়া থাকে তাহলে আলাদা। ম্যাচুরিটি দুইভাবে হতে পারে, তিনভাবে হতে পারে: অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। তাহলে যদি অ্যাট পার হয় তাহলে 1000 টাকা, অ্যাট প্রিমিয়াম হলে 1000 থেকে বেশি, অ্যাট ডিসকাউন্ট হলে 1000-এর থেকে কম। যেহেতু অঙ্কে কিছুই বলা নাই রিডিমেবল ভ্যালু সম্পর্কে, স্বাভাবিকভাবেই রিডিমেবল ভ্যালু হবে গায়ে লেখা মূল্য, অর্থাৎ যে টাকা ফেস ভ্যালু সেটাই হবে রিডিমেবল ভ্যালু। সেই হিসেবে আমরা অঙ্কের রিডিমেবল ভ্যালু লিখে দিলাম 1000 টাকা। এবারে তাহলে আমাদের অঙ্কের মানে চাহিত বিষয় হচ্ছে ওয়াইটিএম। এবারে আমরা দেখি বিল টু ম্যাচুরিটি, অ্যাজ উই নো, আমরা জানি যে ওয়াইটিএম ইকুয়াল টু ইন্টারেস্ট, যে সূত্রটা ছিল আমাদের এইখানে, ওয়াইটিএম ইকুয়াল টু ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এসবি বাই এনএসবি বাই এন, আরবি প্লাস এসবি বাই এনএসবি বাই 2। এখানে আমরা মান বসিয়ে দিই। যদি এখানে আমরা মান বসিয়ে দেই তাহলে কি পাবো? এখানে ইন্টারেস্ট হচ্ছে 110, এই যে 110 টাকা, আর এনএসবি হচ্ছে 150 টাকা, রিডিমেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা। তাহলে রিডিমেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা, এনএসবি 1150 টাকা, আর এখানে রিডিমেবল হলো 1000 টাকা, এনএসবি 1150 টাকা, এন হচ্ছে 15, আর 2 সূত্রে। এখন আমরা এটাকে অঙ্কটাকে করি। সেই ক্ষেত্রে দেখা গেল এখানে 110 টাকাই থাকে, 1000 থেকে 1150 বিয়োগ দিলে থাকে মাইনাস 150, নিচে 15, আর এখানে থেকে 1000 কে সাথে 1150 যোগ করলে হয় 2150 টাকা ভাগ 2 ইন্টু 100। এখন এই মাইনাস 150 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে আছে -10। মাইনাস কে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে থাকবে -10। আর এখানে থাকে 2150 কে 2 দিয়ে ভাগ করলে 1075। এখন 110 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে থাকে 100, নিচে থাকে 1075 গুণ 100, তাতে আসে 9.30%। তাহলে এই বন্ডটির ইল্ড টু ম্যাচিউরিটি হলো 9.30%।
পার্সেন্ট। এবারে আমরা আসি ইল্ড টু কল বা তলবকালীন সময়ে উপার্জনের হার। তলবকালটা কি বোঝায়? তাহলে বন্ড সাধারণত একটি মেয়াদ দেয়া থাকে এবং এই মেয়াদ এর পরও কিছু শর্ত দেয়া থাকে। যদি বন্ডে এরকম কোনো শর্ত উল্লেখ থাকে যে বন্ডটি একটি নির্দিষ্ট সময় পরে তলব করতে পারবে ইস্যুকারী প্রতিষ্ঠান, সেটা 3 বছর 4 বছর অর্থাৎ মেয়াদ পূর্তির আগে, এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করবে। যেই মূল্যটি পরিশোধ করবে সেটাকে বলা হয় কল প্রাইস। তাহলে যদি মেয়াদ হয় 10 বছর আর 4 বছর পরে যদি কল করা হয়, সেই ক্ষেত্রে তলবকালীন সময় হবে 4 বছর বা এন হবে 4। এই যে এখানে এন, এই এনটা হবে 4। আর তলবকালীন যে মূল্যটা বলা থাকবে যে এত টাকায় তলব করা যাবে বা কল করা যাবে, সেটাকে বলা হয় কল প্রাইস। আর এনএসডি সম্পর্কে তোমাদেরকে আগেই আলোচনা করেছি আমি, ইন্টারেস্ট সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এখন আমরা এটাকে একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। রিনা এন্টারপ্রাইজেস বন্ড কারেন্টলি সেলস ফর টাকা 1150, অর্থাৎ বন্ডটি বর্তমানে বিক্রি হচ্ছে 1150 টাকায়। দ্যাট ইজ এনএসবি হচ্ছে 1150 টাকা। কোনো ফ্লোটেশন কস্ট নেই, সে কারণে ফ্লোটেশন কস্ট বিয়োগ হয়নি, এসবি হচ্ছে এনএসবি। এবারে আসি 11% কুপন ইন্টারেস্ট রেট অ্যান্ড এর টাকা 1000 পার ভ্যালু। তাহলে 1000 টাকায় পার ভ্যালু, তাহলে সুদ হবে, ইন্টারেস্ট হবে 11%, 110 টাকা। আর এই অঙ্কটা যেহেতু ইজ কলেবল আফটার 5 ইয়ার্স, কয় বছর পরে কল করা হবে? 5 বছর পরে। তাহলে 10 হচ্ছে 5 এর টাকা 1050, এবং কল করা হবে কত টাকায়? 1050 টাকায় কল করা হবে। তার মানে সিপি হচ্ছে 1050 টাকা। ক্যালকুলেট দ্য বন্ডস ইল্ড টু কল, বন্ডের ইল্ড টু কল বা তলবকালীন সময়ে উপার্জনের হার নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি ছিল ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এনএসবি ভাগ এন, সিপি প্লাস এনএসবি বাই 2। এই ক্ষেত্রে আমরা সিপি পেয়েছি 1050, এনএসবি 1150, এন হলো 5, ইন্টারেস্ট হলো 110, আর তাহলে ওয়াইটিসি কত এটা বের করতে হবে। এখন আমরা এটা সূত্রে বসিয়ে দেই। 110, 1050 মাইনাস 1150, 1050 প্লাস 1150 ভাগ 2 ভাগ 5 ইন্টু 100। তাহলে এখানে 1050 থেকে 1150 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে মাইনাস 100 টাকা। এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় মাইনাস 20। আর 2200, এখানে 1050 যোগ 1150, এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 2200, যেটাকে 2 দিয়ে ভাগ করলে অঙ্কে আসবে 1100, অর্থাৎ 1100। এবারে মাইনাস 100 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 20, 110 থেকে 20 বাদ দিলে থেকে 90, আর এখানে 2200 কে 2 দিয়ে ভাগ করলে 1100, তাহলে 90 কে 1100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে আসে 8.18%। তাহলে আমাদের এই বন্ডের ইল্ড টু কল হলো 8.818%। আমরা দুটো বিষয় জানতে পারলাম বন্ডের উপার্জন হার, একটি হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি আর একটি হচ্ছে ইল্ড টু কল। এবারে আসি আমরা কারেন্ট ইল্ড বা সিওআই। কারেন্ট ইল্ড বলতে বোঝায় বর্তমানে উপার্জন হার, অর্থাৎ শুধু ইন্টারেস্টটা দিয়ে কত পার্সেন্ট সুদের হার হয় সেটাই হচ্ছে কারেন্ট ইল্ড। যেমন আমরা যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা একটা দ্রব্য ক্রয় করে সেটা দিয়ে কোনো দ্রব্য উৎপাদন করি, তাহলে যেটা পাওয়া যায় বর্তমানে, ধরি যে একটা আমরা একটা স্বাভাবিকভাবেই আমরা যদি একটি দ্রব্য ক্রয় করি বা একটি হাঁসই ক্রয় করি, হাঁস ক্রয় করি, সেই হাঁসটি যদি ডিম দেয় আমাদেরকে, বর্তমানে প্রতিদিন একটি করে ডিম দেয়, তাতে প্রতিদিন আমাদের লাভ হবে 10 টাকা, সেটাকে বলা হবে কারেন্ট ইল্ড। আর এই হাঁসটি যদি 200 টাকায় ক্রয় করে আমরা এক বছর শেষে 300 টাকায় বিক্রি করি, তাহলে এখানে যে 100 টাকা লাভ হবে সেটাকে বলা হবে ক্যাপিটাল গেইন। তাহলে কারেন্ট ইল্ড হচ্ছে শুধু ইন্টারেস্টটা, যেটাকে আমরা নেট সেল ভ্যালু দিয়ে বা বর্তমান ক্রয় মূল্য দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করবে, তাহলে পাবো কারেন্ট ইল্ড বা সিওয়াই।
একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করছি। রিনা এন্টারপ্রাইজেস বন্ডস কারেন্টলি সেলস ফর টাকা 1150। তাহলে রিনা এন্টারপ্রাইজের বন্ডের বর্তমান বিক্রি মূল্য হচ্ছে 1150 টাকা, দ্যাট ইজ এনএসবি, যেহেতু আমাদের এই অঙ্কে ফ্লোটেশন কস্ট নেই। মনে রাখবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যদি ফ্লোটেশন কস্ট বা কোনো খরচা থাকে, আদার যদি কোনো এক্সপেন্স থাকে সেটা, তাহলে এই সেল ভ্যালুটাকে আমরা এসবি লিখবো এবং যে খরচাগুলো হবে সেগুলোকে লিখবো ফ্লোটেশন কস্টের আওতায়, এবং ফ্লোটেশন কস্টের আওতায় লিখে সেগুলো যোগ করে এই সেল ভ্যালু থেকে বাদ দেবো, তাহলে পাবো আমরা নেট সেল ভ্যালু। এবারে কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 11%, তাহলে 1000-এর উপরে 11% আসে 110 টাকা। এখন আমাদের তাহলে কারেন্ট ইল্ড কত, অর্থাৎ বর্তমান উপার্জন হার কত? বর্তমানে বিনিয়োগ করতেছি 1150 টাকা আর পাইতেছি 110 টাকা পার ইয়ার, তাহলে বিনিয়োগের সুদের হার কত হবে? 110 ভাগ 1150, মানে সিওআই সমান হচ্ছে এই ইন্টারেস্ট ভাগ এনএসপি, যেটা আমরা আগে দেখিয়েছিলাম, ইন্টারেস্ট ভাগ এনএসপি ইন্টু 100। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 110 টাকা আর এনএসপি হচ্ছে 1150 টাকা এবং ইন্টু 100। 110 থেকে 1150 কে বা 110কে 1150 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 0.0956, এবং এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আসবে 9.56%। এটা হচ্ছে বন্ডের কারেন্ট ইল্ড বা বর্তমান উপার্জন হার। এবারে তাহলে আমরা বন্ডের ক্যাপিটাল গেইন সংক্রান্ত আলোচনা করি। ক্যাপিটাল গেইন বা সিজি। তাহলে ক্যাপিটাল গেইন বলতে সাধারণত বন্ড ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে লাভ হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন, অর্থাৎ বন্ডের ক্রয় মূল্য বা সেল ভ্যালুর সাথে রিডিমেবল ভ্যালুর যে পার্থক্যটা হয় সেটাকে যদি শতকরা হারে আমরা রূপান্তর করি তাহলে ক্যাপিটাল গেইন হয়। তবে এই যে আমাদের যেহেতু ওয়াইটিএম এর মধ্যে, এই ওয়াইটিএম এর মধ্যে ক্যাপিটাল গেইনও আছে, কারেন্ট ইল্ডও আছে, আর কারেন্ট ইল্ডের মধ্যে ক্যাপিটাল গেইন নেই, শুধু কারেন্ট ইল্ড আছে। তাহলে এটা যেহেতু ক্যাপিটাল গেইন প্লাস কারেন্ট ইল্ড সমান ওয়াইটিএম, আর কারেন্ট ইল্ড হচ্ছে এটা, সেজন্য আমরা যদি ক্যাপিটাল গেইন বের করতে চাই তাহলে ওয়াইটিএম থেকে কারেন্ট ইল্ড বাদ দিলেই আমাদের ক্যাপিটাল গেইন পাওয়া যাবে। যেমন এই অঙ্কটিতেই আমরা যে আগের যে অঙ্কটিতে দেখেছি আমরা, এই যে ওয়াইটিএম, এখানে ওয়াইটিএম এসেছে কত? 9.30%, আর সিওআই এসেছে 9.56%। তাহলে এই দুটোর পার্থক্য কি? ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস বলে। তাহলে ক্যাপিটাল গেইন আমরা 9.30 হচ্ছে ওয়াইটিএম, আর সিওআই হলো 9.56%। এখন আমরা এটা বিয়োগ দিলে পরে যেটা আসে সেটা হচ্ছে -0.25%। -0.25% মানে হচ্ছে গেইনের বিপরীত হয়েছে। আমাদের এই রেজাল্টটি হয়েছে গেইনের বিপরীত। গেইনের যদি বিপরীত হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? লস বলতে পারি। সেজন্য এটা হচ্ছে কারেন্ট মানে ক্যাপিটাল লস। কত? -0.25%। এটা হলো ক্যাপিটাল লস। এই বন্ডটির ক্যাপিটাল লস হচ্ছে 0.25 -0.25%, মানে ক্যাপিটাল লস হচ্ছে 0.25%, ক্যাপিটাল গেইন হচ্ছে -0.25%, অর্থাৎ গেইনের উল্টা হয়েছে। সুতরাং ক্যাপিটাল লস হচ্ছে 0.25%। আমি আশা করি তোমরা ক্যাপিটাল গেইন, তারপরে হচ্ছে এই ওয়াইটিএম, ওয়াইটিসি, সিওয়াই এবং ক্যাপিটাল গেইন এই সম্পর্কে সম্যক ধারণা পেয়েছো। এবারে আমরা আসবো বন্ডের মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ বন্ড, অর্থাৎ বন্ডের বর্তমান মূল্য বাহির করার পদ্ধতি সম্পর্কে জানবো। তার আগে একটি কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে বন্ডের মূল্যায়ন। বন্ড সম্পর্কে আমরা যেটা বলেছি যে বন্ডের গায়ে ফিউচার ফেস ভ্যালু লেখা থাকে, এতে শর্ত লেখা থাকে। এছাড়া একটি বিষয়ে উল্লেখযোগ্য রয়েছে, সেটা হচ্ছে বন্ড ইনডেঞ্চার। বন্ড ইনডেঞ্চার বলা হয় যখন বন্ডের মানে শর্তসমূহ লিপিবদ্ধ করার জন্য আলাদা কাগজ ব্যবহৃত করা হয়। তাহলে বন্ডের শর্ত সম্পৃক্ত মানে আলাদা যে কাগজ ব্যবহার করা হয় সেটিকে বলা হয় বন্ড ইনডেঞ্চার।
তাহলে বন্ডের শর্ত লিপিবদ্ধ করার জন্য যে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা হয় বন্ডের সাথে সেটাকে বলা হয় বন্ড ইনডেঞ্চার। এখন এই বন্ডের মূল্যায়ন বা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা তিনটি পদ্ধতি দেখতে পাই, অর্থাৎ বন্ড তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের বন্ডকে মূল্যায়নের জন্য তাহলে তিনটি পদ্ধতি অবলম্বন করতে হয়। একটি হচ্ছে রিডিমেবল বন্ড। রিডিমেবল বন্ড মানে হচ্ছে যে বন্ডটি একটি মেয়াদ শেষে পরিশোধ করা হয়। ধরি যে একটি মেয়াদ বন্ড ক্রয় করা হয়েছে 1000 টাকায়, সেটা 5 বছর শেষে আবার পরিশোধ করা হবে 1000 বা বেশি অথবা কম, যেটা আমি আগে বলেছি অ্যাড প্রিমিয়াম অথবা অ্যাড ডিসকাউন্ট এরকম হতে পারে। তাহলে যেভাবেই হোক না কেন বন্ড যদি মেয়াদ শেষে বন্ডটি পরিশোধ্য হয় এবং বন্ডটিকে যদি পরিশোধ করা হয় সেই ক্ষেত্রে সেই বন্ডটিকে বলা হয় রিডিমেবল বা পরিশোধ্য বন্ড। এরপরে হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে ভ্যালুয়েশন অফ জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড, কুপন মানে হচ্ছে কুপন হার। তাহলে জিরো কুপন বন্ড যদি হয় সেই বন্ডটিতে কোনো সুদের হার থাকবে না। অর্থাৎ যে বন্ডটিতে কোনো সুদের হার থাকে না, তবে সেটি পরিশোধ্য, একটি নির্দিষ্ট সময় পরে সেটাকে পরিশোধ করা হবে। এক্ষেত্রে অবশ্যই বন্ডটি কম মূল্যে বিক্রিত হয়, কারণ যদি বেশি মূল্যে বিক্রি হয় সেক্ষেত্রে বন্ডের কোনো আয়ের হার থাকে না এবং সেই বন্ড কেউ ক্রয় করতে যাবে না। সেই জন্য জিরো কুপন বন্ডে অবশ্যই যা লেখা মূল্য আছে, লিখিত মূল্য আছে, তার চেয়ে অবশ্যই কমে বিক্রিত হবে এবং ম্যাচিউরিটি ভ্যালুতে এটি বেশি মূল্যে পরিশোধিত হবে অথবা গায়ে লেখা মূল্যে পরিশোধিত হবে। তাহলে জিরো কুপন বন্ডের মূল কথা হচ্ছে যে বন্ডে সুদের হার উল্লেখ থাকে না সেটিকে জিরো কুপন বন্ড বলে। এরপর হচ্ছে ভ্যালু অফ পারপেচুয়াল বন্ড। আমরা পারপেচুয়াল বা আজীবন মেয়াদী বন্ডকে আমরা মূল্যায়ন করব এই অধ্যায়ে। তো পারপেচুয়াল শব্দের অর্থ হচ্ছে আজীবন, অর্থাৎ যে বন্ডের মেয়াদ দেয়া থাকে না, একটি সুদের হার দেয়া থাকে কিন্তু মেয়াদ দেয়া থাকে না, সেই বন্ডকে বলা হয় পারপেচুয়াল বন্ড বা আজীবন মেয়াদী বন্ড। এই ক্ষেত্রে ইন্টারেস্টের রেট দেয়া থাকে, একটা নির্দিষ্ট হারে এর মালিক সুদ পাবেন, কিন্তু কখনোই এই টাকাটা অর্থাৎ বন্ডের টাকাটা ফেরত পাবে না। তাহলে এইটা হচ্ছে জিরো কুপন বন্ড, হচ্ছে যেটাতে সুদের হার থাকবে না কিন্তু মেয়াদ শেষে টাকা ফেরত পাওয়া যাবে। আর এটাতে সুদের হার থাকবে কিন্তু মেয়াদ শেষে টাকা পাওয়া যাবে না। আর রিনিউয়েবল বন্ড সুদের হারও থাকবে এবং মেয়াদ শেষে অর্থ ফেরতও পাওয়া যাবে। এবারে আমরা এই রিডিমেবল বন্ড, জিরো কুপন বন্ড এবং পারপেচুয়াল বন্ড মূল্যায়ন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। রিডিমেবল বন্ড, রিডিম মানে পরিশোধ্য। পরিশোধ্য বন্ডে যে যেই বিষয়গুলো থাকে আমি বলেছিলাম, যে একটি থাকে ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট সময় পরে সুদ পাওয়া যায় প্রতি বছরে বা প্রতি 6 মাস পর পর। যদি 6 মাস পর পর হয় সেই ক্ষেত্রে আমি আগেই তোমাদেরকে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্রে দেখিয়েছিলাম যে আর এর নিচে একটি এম হবে আর এন এর সাথে একটি এম গুণ হবে। এখানে আর এর নিচে একটি এম হবে আর এন এর সাথে এম গুণ যুক্ত হবে, অর্থাৎ বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, যদি 2 বার হয় তাহলে এম এর মান 2 হবে, যদি হাফ ইয়ারলি হয়, যদি সেমি অ্যানুয়াল মানে কোয়ার্টারলি হয় তাহলে এম এর মান 4 হবে। এবং ইন্টারেস্টকেও এখানে ইন্টারেস্টকেও এম দ্বারা ভাগ করতে হবে। তাহলে যাই হোক, তাহলে এটা ওই যে ওয়াইটিএম বাহির করার ক্ষেত্রেও সেম টাইপের, ওয়াইটিসির ক্ষেত্রেও এভাবে করতে হবে। তোমরা একটু বই দেখলে বা বইয়ের সুবিধা নিলে বই থেকে এটা একটু চেষ্টা করলে পারবে, আমি আশা করি। যাই হোক, তাহলে এক্ষেত্রে রিডিমেবল বন্ডের বর্তমান মূল্য বা বিভি হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর প্লাস ম্যাচুরিটি ভ্যালু বা রিডিমেবল ভ্যালু, যেটা লেখো তোমরা একটা লিখতেই হবে, বাই 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে এখানে বিভি মানে হচ্ছে ভ্যালু অফ বন্ড আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এবারে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে দেখো, এখানে বলা আছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড অফ এবিসি কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। এবিসি কোম্পানির বন্ডের ভ্যালু নির্ণয় করো। তাহলে প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে বিবি বের করো, ভ্যালু অফ বন্ড নির্ণয় করো। এখন দেখি এটা আমাদের কুপন রেট দেয়া আছে কিনা আর এটার মেয়াদ ম্যাচুরিটি পিরিয়ড দেয়া আছে কিনা। যেহেতু এখানে কুপন রেট 10% এবং ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার্স, তাহলে এই অঙ্কটি হচ্ছে পরিশোধ্য বা রিডিমেবল বন্ডের বর্তমান মূল্য। রিডিমেবল বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে ইন্টারেস্ট 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার এন বাই এমবি প্লাস এমবি বা আরবি 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে আমাদের এই অঙ্কে যা যা প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারেস্ট প্রয়োজন, আর প্রয়োজন, এন প্রয়োজন
এমভি বা আরবি প্রয়োজন। এই 4টা বিষয় যদি আমরা পাই তাহলে বিষয়টিকে অর্থাৎ বর্তমান মূল্য আমরা বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। এখানে দেখি কুপন রেট 10%। আমি আগেই বলেছি এই কুপন রেট দিয়ে সাধারণত ফেস ভ্যালুর উপরে ইন্টারেস্ট বের করা হয়। এখানে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কুপন রেট 10%, তাহলে ইন্টারেস্ট হবে 1000 গুণ 10% অর্থাৎ 100 টাকা ইন্টারেস্ট। এটা আমরা পেয়েছি। এরপরে আর হচ্ছে ডিসকাউন্ট রেট, আর কত 15% ইকুয়াল টু 0.15। ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার্স, এন সমান 12। আর যেহেতু অঙ্কে রিডিমেবল ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে কিছু বলা নেই, সেই জন্য আমরা আগেই বলেছি যে রিডিমেবল ভ্যালু না দেয়া থাকলে অঙ্কে, তাহলে রিডিমেবল ফেস ভ্যালুটাকে রিডিমেবল ভ্যালু হিসেবে বিবেচনা করতে হবে। এখানে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, সুতরাং রিডিমেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা। এবারে আমরা সূত্রে ব্যবহার করি এটিকে, ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর, প্লাস ম্যাচুরিটি ভ্যালু ভাগ 1 প্লাস আর পাওয়ার এন। এখানে ইন্টারেস্ট হচ্ছে 100, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 12, 0.15 1000 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 12। তাহলে এখানে 100 ইন্টু 5 পয়েন্ট, অর্থাৎ এইটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি, প্রথমে 1 প্লাস 0.15 এর পাওয়ার 12, অর্থাৎ 1.15 পাওয়ার 12 ইকুয়াল টু যেটা হয় সেইটা দিয়ে 1 কে ভাগ করবো, তাহলে 1 ভাগ এইটার রেজাল্ট, আবার 1 বিয়োগ এই পুরোটার রেজাল্ট, যে রেজাল্টটা আসবে সেটাকে 0.15 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 5.4205। আর এইটাকে আমরা 1.15 কে 12 পাওয়ার দেব, তাতে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে 1000 কে ভাগ করব, তাতে পাবো 186.91। এখন 100 কে যদি আমরা 5.4205 দিয়ে গুণ করি তাহলে আসে 542.05, প্লাস 186.91 যদি আমরা যোগ করি তাহলে আসবে 728.96 টাকা। অর্থাৎ এই বন্ডটির বর্তমান মূল্য হচ্ছে 728 টাকা 96 পয়সা। এই অঙ্কটাতে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে তোমরা এই বন্ডটা 800 টাকায় ক্রয় করবা কিনা, তোমরা বলবে নো, উই মাস্ট নট বাই দিস বন্ড, কারণ এটার বর্তমান মূল্য আছে 728 টাকা। আমরা যদি 700 টাকায় পাই বা 728 টাকার কমে পাই তাহলে এটা আমরা ক্রয় করব, আর যদি এটা 728 টাকার উপরে হয় তাহলে কখনোই ক্রয় করব না। এবারে আমরা আলোচনা করব ভ্যালু অফ জিরো কুপন বন্ড। ভ্যালু অফ জিরো কুপন বন্ড বা যে বন্ডে কোনো কুপন রেট নেই। দেখো, যদি কুপন রেট না থাকে তাহলে আমাদের ইন্টারেস্ট থাকবে না, আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এটা জিরো হয়ে যাবে। যদি এটা জিরো হয়ে যায় তাহলে এটার সাথে গুণ করলে এই পুরোটাই জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে তাহলে আমাদের এই অংশটুকু থাকে শুধু। তাহলে ভ্যালু অফ জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে এমবি বাই 1 প্লাস আর পাওয়ার এন। এখান থেকে আমরা দেখে নেই, দেখো এই যে ভ্যালু অফ জিরো কুপন বন্ড ভিভি ইকুয়াল টু এমবি বাই আরবি 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে আমাদের ভ্যালু অফ জিরো কুপন বন্ড বের করার জন্য তিনটা বিষয় আমাদের প্রয়োজন। একটা হচ্ছে রিডিমেবল ভ্যালু, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে এন বা ম্যাচুরিটি পিরিয়ড। যেমন দেখি, determine the value of the bond of ABC company from the information given below. Face value 1000, discount rate 15%, maturity period 12 years. তাহলে ফেস ভ্যালু আছে 1000 টাকা, কোনো কুপন রেট দেয়া নেই, সুতরাং কোনো ইন্টারেস্ট নেই। ডিসকাউন্ট রেট 15%, আর ইকুয়াল টু 0.15, ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার্স, এন ইকুয়াল টু 12। যেহেতু রিডিমেবল ভ্যালু দেয়া নেই, সুতরাং আমরা ধরে নিতে পারি যে এটির রিডিমেবল ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু, এবং সেটা হলো 1000 টাকা। তাহলে এটাতে আমাদের ভ্যালু অফ বন্ড হবে হচ্ছে এমবি বা 1 প্লাস আর পাওয়ার এন। এখানে এমবি হচ্ছে 1000 টাকা, আর আর 0.15, এন 12। তাহলে 1.15 কে যদি আমরা 0.12 পাওয়ার 12 দেই, যেটা মান আসে সেটা দিয়ে 1000 কে ভাগ করলে আসে 186.91 টাকা। তাহলে এই জিরো কুপন বন্ডটির বর্তমান মূল্য হচ্ছে 186 টাকা, যদিও এর গায়ে মূল্য লেখা আছে 1000 টাকা। তোমাকে যদি বলা হয় যে এটা 1000 টাকায় ক্রয় করবে কিনা, তুমি অবশ্যই বলবে না, এটি আমি 1000 টাকায় ক্রয় করব না, কারণ এটা থেকে যে রিকোয়ার্ড রিটার্ন আমাদের আছে সেই অনুপাতে এটির বর্তমান মূল্য হয় 186 টাকা 91 পয়সা। সুতরাং এর চেয়ে কমে যদি এটা বিক্রি হয় তাহলে আমরা এটাকে ক্রয় করব, আর এর চেয়ে বেশিতে হলে ক্রয় করব না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বিষয়টি তোমরা বিবেচনা করবে।
এবারে ভ্যালু অফ পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল মানে হচ্ছে আজীবন মেয়াদি। তাহলে পারপেচুয়াল বন্ডে কখনো মেয়াদ দেয়া থাকে না, কারণ মেয়াদ আজীবন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট মেয়াদ নয়, কারণ আমরা জানি না যে জীবন বলতে কত বছর হয়। সেই ক্ষেত্রে এটা কোনো মেয়াদ দেয়া থাকবে না, শুধু রেট, ইন্টারেস্টের রেট দেয়া থাকবে এবং আর দেয়া থাকবে। তাহলে দুটো বিষয় লাগবে যদি আমরা ভ্যালু অফ পারপেচুয়াল বন্ড নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে দুটো বিষয়ে প্রয়োজন হবে, একটি হচ্ছে ইন্টারেস্ট, আরেকটি হচ্ছে আর বা রিকোয়ার্ড রিটার্ন। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা স্পষ্ট করার চেষ্টা করতেছি। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড অফ এবিসি কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। ফেস ভ্যালু 1000, একটি বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কুপন রেট 10%, ডিসকাউন্ট রেট 15%। ইট ইজ আ ইরিডিমেবল বন্ড। যদিও এখানে বলা নেই, এটাকে আমরা ইরিডিমেবল বন্ড ধরে নিলাম, এবং অঙ্কে অবশ্য বলা থাকবে যে ভ্যালু অফ এ পারপেচুয়াল বন্ড বলা থাকবে, এখানে বলা নেই, আমি হয়তো তুলতে পারিনি সেই জন্য, বা একটু ভুল হয়েছে সেরকম হতে পারে। তাহলে এখানে হবে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ পারপেচুয়াল বন্ড which is currently sales বা which face value is 1000, কুপন রেট 10%, ডিসকাউন্ট রেট 15%। তাহলে এখানে আমাদের যেহেতু কোনো মেয়াদ দেয়া নেই, ও হ্যাঁ এটা ভুল হয়নি, ঠিকই আছে, অঙ্কে কোনো মেয়াদ দেয়া নেই দেখো, অর্থাৎ এটার যে ম্যাচুরিটি পিরিয়ড সেটা দেয়া নেই, তার মানে এই অঙ্কটাতে ভুল নেই। আমরা যখনই মেয়াদ দেয়া না থাকবে তখনই বুঝে নেব এটি পারপেচুয়াল বন্ড। ওকে, তাহলে যেহেতু এটাতে মেয়াদ দেয়া নেই, সুতরাং এটি পারপেচুয়াল বন্ড, এবং পারপেচুয়াল বন্ডের ফেস ভ্যালু দেয়া আছে কত, 1000 টাকা। যেহেতু বন্ডের মেয়াদ নেই সুতরাং ম্যাচুরিটি ভ্যালু হবে না। কুপন রেট 10%, ইন্টারেস্ট হবে 100 টাকা, আর ডিসকাউন্ট রেট 15%, তার মানে হচ্ছে আর হচ্ছে 0.15 বা 0.15। আর রিডিমেবল ভ্যালু দিয়ে কোনো কাজ হবে না, এই কারণে যে এটি মেয়াদ নেই, সুতরাং এটার কোনো রিডিমেবল ভ্যালু নেই, এটি বাদ যাবে। এখন তাহলে আমরা যদি এটার বর্তমান মূল্য নির্ধারণ করি, তাহলে সূত্র হবে ভ্যালু অফ বন্ড বা ইকুয়াল টু ইন্টারেস্ট ভাগ আর। ইন্টারেস্ট হচ্ছে এখানে 100 টাকা, আর 0.15। 100 টাকাকে যদি আমরা 0.15 দিয়ে ভাগ করি, তাহলে মূল্য হবে 6663 টাকা 67 পয়সা। যদি এই বন্ডটাকে তোমাকে বলা হয় যে 800 টাকায় ক্রয় করবে কিনা, তাহলে অবশ্যই ক্রয় করবে না। যদি 500 টাকায় বলা থাকে তাহলে ক্রয় করবে, কারণ এটাতে তাহলে লাভ হবে। সেই ক্ষেত্রে এটা মানে লাভজনক হবে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ইরিডিমেবল বন্ড বা পারপেচুয়াল বন্ড, যেটা তার বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র হবে ইন্টারেস্ট ভাগ আর। তাহলে আমরা এই অধ্যায়ে যে সমস্ত মাসে বা এই লেকচারে যে সমস্ত বিষয়গুলো জানতে পারলাম, সেগুলো হচ্ছে বন্ড সংক্রান্ত বিষয়াদি, বন্ডের বন্ড কাকে বলে, তারপরে বন্ডে কি কি বিষয়ে লেখা থাকে, বন্ডে কি ধরনের উপার্জন হয়, তার মানে বন্ডের উপার্জন হার, বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে প্রথমত আমরা বন্ডের সংজ্ঞা সম্পর্কে জেনেছি, তারপরে বন্ডের উপার্জন হার নির্ণয়, 4টি পদ্ধতিতে বন্ডের উপার্জন হার নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর তারপরে আলোচনা করা হয়েছে এই 4টি বিষয়ে কিভাবে বন্ডের উপার্জন হার নির্ধারণ করব। তারপরে বন্ড ভ্যালুয়েশন কিভাবে করা হয়, অর্থাৎ বন্ডের বর্তমান মূল্য নির্ধারণ করা হয় কিভাবে। সেই ক্ষেত্রে 3 ধরনের বন্ড আমরা দেখেছি, একটি হচ্ছে পরিশোধ্য বন্ড, একটি হচ্ছে জিরো কুপন বন্ড, আর একটি হচ্ছে পারপেচুয়াল বন্ড বা অপরিশোধ্য বন্ড। সেই ক্ষেত্রে প্রতিটির মূল্যায়ন কিভাবে করা হয় সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই বন্ডের খুঁটিনাটি বিষয়, যে সমস্ত বন্ডের ইন্ডেঞ্চার কাকে বলে, এই সমস্ত বিষয়ে আমরা জানতে পারলাম। যদি তোমাদের এই বিষয়ে আরো কোনো মানে অধিক জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা এই বইগুলো অনুসরণ করতে পারো, এবং কমেন্ট সেকশনে, অর্থাৎ আমাদের এই লেকচার ডাউনলোড হওয়ার পরে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারবে। আমি যথারীতি বা আমি যথাসাধ্য পরিমাণে তোমাদের যে কোনো প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আল্লাহ হাফেজ।